শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে আইআরজিসির নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন, স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে উল্লেখ করলেন অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার হাজিজাদে। ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর। গাজা ইসরায়েলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দী নিখোঁজ বলে জানাল হামাস। বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচনের আগে যেসব দল নিবন্ধিত থাকবে তাদের নিয়েই ভোটাভুটি হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এবং ভারতের দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের আমলে আবগারি দুর্নীতি, সিওজি রিপোর্টে 2026 কোটি টাকার রাজস্ব ক্ষতির তথ্য ফাঁস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। পশ্চিম এশিয়ায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তীব্র উত্তেজনা এবং তেহরানের বিরুদ্ধে হুমকির মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। শুক্রবার গভীর রাতে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করেন। হাজিজাদে ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন। ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রাপ্ত ফুটেজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিতে এমাদ, কাদ্র এবং কিয়ামের মতো উচ্চ প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা তরল জ্বালানিতে চলে। ক্ষেপণাস্ত্র শহরের অন্যান্য অংশের 90% নিরাপত্তার কারণে দেখানো হয়নি। 2024 সালের এপ্রিলে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অক্টোবরে অপারেশন ট্রু প্রমিস 2 নামে সামরিক অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলায় এই শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। প্রায় 2 বছরের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে লেবাননের সংসদ দেশটির জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত করার পর আরাকচি তার দেশের এ অবস্থান ঘোষণা করলেন। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের প্রতি অভিনন্দনও জানিয়েছেন। আরবি ভাষায় লেখা ওই পোস্টে বলা হয়েছে, ইরান একটি স্থিতিশীল, নিরাপদ ও স্বাধীন লেবাননের প্রতি সমর্থন জানায়, যেখানে দেশটির প্রতিটি নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে এবং যেখানে কোনো বিদেশি দখলদারিত্ব, হস্তক্ষেপ কিংবা হুমকি থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টে আরও বলা হয়েছে, লেবাননের যে সরকার দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে, সেই সরকারের প্রতি অতীতের মতো সব রকম সহযোগিতা দিয়ে যাবে তেহরান। একটি মার্কিন বিমানবাহী রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এটি বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিগত 48 ঘণ্টায় যেসব মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিন রণতরীতে আঘাত হানা হয়
ইয়েমেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ হামলার মাধ্যমে হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে পরিকল্পিত আরেকটি মার্কিন বিমান হামলা বানচাল করে দেয়া সম্ভব হয়েছে। তাদের হামলার ফলে বিমানবাহী রণতরীটি সহ সবগুলো মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরের উত্তর অংশ থেকে সরে গেছে। এছাড়া বিবৃতিতে ইসরায়েলেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেয়া হয়েছে। উত্তর গাজায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ বিমান হামলার কারণে হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের বেশিরভাগ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড। এজন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি সামরিক বাহিনীকে দায়ী করেছে এই ব্রিগেড। আল কাসাম ব্রিগেডের একটি সূত্র শনিবার আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেছে, ইহুদিবাদী সেনাদের বিরামহীন আগ্রাসনের কারণে বেশিরভাগ পণবন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্রটি বলেছে, আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করার জন্য তেল আবিব সরকার ও ইহুদিবাদী বাহিনীকে দায়ী করেছে। কারণ দখলদার বাহিনী উপত্যকার সর্বত্র নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে এবং তারা ভয়াবহ বিমান হামলা চালাতে গিয়ে সামরিক বা বেসামরিক ফিলিস্তিনি নাগরিক কিংবা ইহুদিবাদী পণবন্দীদের মধ্যে কোনো বাছ বিচার করছে না। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, তফসিল ঘোষণার আগে যে কটা দল নিবন্ধিত থাকে তাদের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে। যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আজ সকালে এ মন্তব্য করেন তিনি। সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভায় সিইসি বলেন, আমাদের সংস্কার কমিশন হয়েছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো পায়নি। প্রতিবেদন পেলে তারা কি কি সুপারিশ দেয় তা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে আসতে পারব। সিইসি বলেন, 16 ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে টাইম ফ্রেম দিয়েছেন তা মাথায় নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তার বক্তব্য অনুযায়ী নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আর জাতীয় নির্বাচন ইভিএমে হবে না এমন কোনো পরিকল্পনা আমাদের নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতে ফাঁস হওয়া সিওজি রিপোর্টে বলা হয়েছে, দিল্লিতে আম আদমি পার্টি বা আপ সরকারের আমলে আবগারি দুর্নীতিতে 2026 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। আপ সরকারের সময় আবগারি দুর্নীতির ফলে রাজস্ব ক্ষতির খবরটি সামনে সরকার ও রাখাইন ভিত্তিক জাতিগোষ্ঠীর মিলিশিয়া বাহিনী আরাকান আর্মি এবং বিরোধী দলগুলো জাতীয় ঐক্য সরকারও প্রায় একই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। আরাকান আর্মির মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার দুপুরে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নিমাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে 5 শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর হামলায় 40 বেসামরিক জন নিহত ও 20 জন আহত হয়েছেন। আরাকান আর্মি 26 জন মুসলিম গ্রামবাসীর নাম প্রকাশ করে জানিয়েছে তারা ওই বিমান হামলায় নিহত হয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্তরক্ষী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে। পাকিস্তানি গণমাধ্যম বলছে, সেদেশের আফগান সীমান্তবর্তী মেহমান ও বাজৌর এলাকায় আফগানিস্তান থেকে ছোড়া মর্টার আঘাত হেনেছে।
খোরাসান ডায়েরি নামের একটি পাকিস্তানি নিউজ সাইট জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ফলে পূর্ব আফগানিস্তানের সীমান্ত এলাকায় শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চলতি মাসের শুরুতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর আফগান সরকারও পাল্টা হামলা চালায়। এর ফলে উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্রতর হয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে তেহরিকে তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করেছে, কিন্তু কাবুল বলছে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনে ইঙ্গো মার্কিন ও ইসরায়েলি হামলাকে আইনের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালা ও জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে ঘোষণা করেছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের জোট ইয়েমেনে বিমান হামলা চালায়। এমন সময় এই হামলা চালানো হয় যখন ফিলিস্তিনিদের নিপীড়িত জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে দেশটির লাখ লাখ মানুষ বিক্ষোভ করছিল। আজ সকালে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, সানা ও হুদাইদায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ব্রিটেনের বিমান হামলায় 1 জন শহীদ ও 9 জন আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের অবকাঠামো এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ থেকে এটা আরও স্পষ্ট হয়েছে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার সঙ্গে কেন আলোচনা করে না ইরান, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, আমেরিকা ইরানে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা পূরণের চেষ্টা করছে। যে কোনো উপায়ে তারা শত্রুতা করছে। এ সম্পর্কেই এখন রয়েছে একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়। আমেরিকার সঙ্গে কেন আলোচনা করে না ইরান, এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি বলেছেন, কেউ কেউ বলে যে আপনি আমেরিকার সাথে আলোচনা করতে রাজি নন, যোগাযোগও করতে রাজি নন, কিন্তু ইউরোপীয় দেশগুলো যারা কিনা আমেরিকার মতো, তাদের সাথে কেন সম্পর্ক রেখেছেন? তাদের যেমন দূতাবাস রয়েছে, আমেরিকারও থাকুক। না, পার্থক্য আছে। পার্থক্য হলো, আমেরিকা এই দেশটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল, কিন্তু তার কবল থেকে মুক্ত করা হয়েছে। তাই ইরান ও বিপ্লবের প্রতি তার ক্ষোভ ও বিদ্বেষ অনেক গভীরে প্রথিত। এত সহজে হাল ছাড়বে না তারা। ইউরোপের দেশের সঙ্গে এর পার্থক্য রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই ইউরোপীয় দেশও ইরানি জনগণের প্রিয় বন্ধু নয়, আমরা এটা জানি, কিন্তু এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমেরিকা ইসলামী বিপ্লবের মাধ্যমে বিপুল সম্পদ, বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা হারিয়েছে। এরপর গত 40 বছরেরও বেশি সময়ে ইরানকে আবার ইসলামী বিপ্লবের হাত থেকে বের করে আনতে বিপুল খরচ করেছে, কিন্তু তারা সফল হয়নি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আমেরিকার ক্ষোভ অন্য কোনো দেশের প্রতি ক্ষোভ থেকে আলাদা। এটা খুবই ভিন্নতর। আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের মধ্যে আমরা কেন পার্থক্য করি, তার কারণ এটাই। আমেরিকা ইরানে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা পূরণের চেষ্টা করছে। যে কোনো উপায়ে তারা শত্রুতা করছে। সর্বোচ্চ নেতা বলেন, সার্বিকভাবে আমেরিকার নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদ সব দেশের কর্মকর্তাদের কাছে একটা দাবি করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে তারা এটাই চায়। তা হলো, কোন দেশের কর্মকর্তারা যখন বিভিন্ন বিষয় চিন্তা করেন, পরিকল্পনা করেন, তখন যেন মার্কিন স্বার্থ বিবেচনায় রাখেন, আমেরিকার কথা যেন তারা বিবেচনায় রাখেন। এটা তাদের দাবি ও প্রত্যাশা।
আমি বলি এটা গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের দেশের যে কোনো আমলে কর্মকর্তারা যদি আমেরিকার এই অন্যায় দাবিকে গুরুত্ব দেন, তাহলে তারা এর মাধ্যমে গণতন্ত্র ও প্রজাতন্ত্রী ব্যবস্থাকে হুমকিগ্রস্ত করলেন। কেন? কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে যাতে তাদের স্বার্থে কাজ করি। মার্কিন স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে ক্ষমতায় আনেনি। ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি সমর্থন ঘোষণা করে অত্যাচারী পাহলবী রাজতন্ত্রের বিরুদ্ধে কোমের জনগণের 1978 সালের 19 বা 9 জানুয়ারি ঐতিহাসিক অভ্যুত্থানের বার্ষিকীতে গত বুধবার কোম প্রদেশের হাজার হাজার মানুষ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওসমা খামেনির সাথে দেখা করেছেন। এ সময় তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, 1977 সালের 31 ডিসেম্বর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের তেহরান সফর, অযৌক্তিকভাবে মোহাম্মদ রেজা শাহের প্রশংসা এবং তৎকালীন ইরানকে স্থিতিশীলতার দ্বীপ হিসেবে অভিহিত করেছিলেন সেই জিমি কার্টার। কার্টার সে সময় যে ইরানকে তাদের জন্য উপযুক্ত বলে বর্ণনা করেছিলেন তা ছিল পররাষ্ট্রনীতির দিক থেকে আমেরিকার পরিপূর্ণ আজ্ঞাবহ, মার্কিন স্বার্থ নিশ্চিতকারী। অভ্যন্তরীণ দিক থেকে সব ধরনের বিরোধী দল ও সংগঠনকে দমন করা হচ্ছিল, কোন ধরনের ভিন্ন মতকে সহ্য করা হচ্ছিল না। আমেরিকার পছন্দের তৎকালীন ইরান অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে কেমন ছিল তা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, অর্থনৈতিকভাবে তেল বিক্রি থেকে প্রচুর আয় ছিল, তবে এই আয় ছিল পুরোপুরি শ্রেণীভিত্তিক। বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে দেশ পেছনে পড়েছিল এবং সাংস্কৃতিক দিক থেকে একটি দুর্নীতি ও অশ্লীলতার সংস্কৃতি চালু ছিল।